স্নিগ্ধ ভালোবাসা লিখেছেন আমাত রহমান। গল্প পাঠে আছি আমি তারিফ। আজকে থাকছে দ্বিতীয় পর্ব। মন, চুপচাপ বসে থাক, খেয়ে একবারে যাবি। বোধ করি মনের হাড় হিম হয়ে এলো ময়ূখের দরাজ কণ্ঠের দৃঢ়তার দাপটে। অদেখা এক নিষিদ্ধ অনুভূতির বাতাসে তীর তীর করে কাটা দিয়ে উঠল সুকন্যার সারা শরীর। ময়ূখের গাম্ভীর্যময় আহ্বানে সৃষ্ট এক অদ্ভুত আবেদন এমনভাবে প্রচ্ছন্ন করে দিল মেয়েটাকে যে সরসিনী আর নড়তেই পারল না। সেটা লজ্জা নাকি ভয় তার নিতান্তই অজ্ঞাত। তার পা থেকে মাথা অবধি রীতিমতো কম্পন দিচ্ছে। অবশ্য মেয়েটার দোষ দেওয়া অসঙ্গতই হবে হয়তো। পরিণত পুরুষের কণ্ঠস্বরে কম্পিত হবে কিশোরী বালিকার তনু মন। এ তো সময়ের সুপ্রতিম দান, এই তো পৌরুষ শক্তির স্পষ্ট পরিচায়ক। কম্পিত বদনে আপন মনে ভাবে সুকন্যা, ও গড, কে টানছে আমাকে ওই লৌহ পুরুষের দিকে? এত কাঁপছি বা কেন? এ কি ভয়, না হৃদয় টানাটানি? অসহ্য লাগছে, শরীর জ্বলে যাচ্ছে। কি ছিল ওই রাশভারী আওয়াজে? পুরুষ মানুষের আওয়াজে এত জ্বালা? এই কি হেতু এত সব অগোছালো অনুভূতির? তবে কি এ প্রণয়ের আভাস? না না, তা কি করে হবে? আমার তার প্রতি তেমন অনুভূতি ছিল না। তবে নবযৌবনে সে কি প্রবেশিল হৃদয়ে? প্রণয়ের তীক্ষ্ণবাণে বক্ষে কি তুলে দিল ঝড়, নাকি নিছকই বৈপরীত্যের চিরায়ত আকর্ষণ? সংসারের জন্মলগ্ন থেকে যা নারী পুরুষের হৃদয়ে আন্দোলিত হয়, অন্য কাউকে দেখে কেন হয়নি এমন? এ পুরুষ কি তবে ভিন্ন গুণের আধার? না, ভিন্নই বটে। সর্বতই সাধারণের বাইরে তার বিচরণ ছিল অসাধারণ। শৈল্পিক নির্মাণে সুগঠিত কাঠামো, বাদামি চক্ষু, গভীর আকর্ষণীয় দুষ্টুমি ভরা দৃষ্টি, মার্জিত আওয়াজ, আভিজাত্য ভরা ব্যক্তিত্ব। ষোড়শী বালিকার বক্ষান্তরে কম্পন সৃষ্টিকারী পরাক্রম সম্পন্ন, শীতল অগ্নিতে পূর্ণ একটা বৈশিষ্ট্যের অধিকারী পরিপূর্ণ এক পুরুষ। এইসব অদৃশ্য অস্ত্রই এই কিশোরী মনটাকে ঘায়েল করতে পা বাড়িয়ে দেয়নি তো? অজান্তে বালিকার ঠোঁটের কোণে এক বিন্দু হাসি ফুটে ওঠে। ও গড, কি সব ভাবছি আমি! সে তো আমার বড় ভাইয়ের মতো। তবে কেন তাকে ঘিরে এ প্রণয় ভাবনা আমার অন্তঃপুরে? এই ভাবনা যে নিষিদ্ধ, পাপ, মহাপাপ। তবু হলো মন্দের ভালো, এই নিষিদ্ধ ভাবনার অন্তরালে এই দুষ্টু জাতীয় পুরুষটি আমার ভেতরে লুকিয়ে থাকা যুবতীকে টেনে বের করে এনেছে। জানিয়েছে আমি বড় হয়েছি, কিশোরীর খোলস ছেড়ে যৌবন কড়া নেড়েছে আমার মন দুয়ারে। আর আমি কিশোরী নেই, মন বসন্তের দক্ষিণামলয় খটখটাচ্ছে হৃদয়। কোথাও কেউ আছে আমার পানি গ্রহণের প্রবল অপেক্ষায়, যেথা বিলীন হবে আমার সব ভয়, সব জ্বালা। এমন অস্থিরতায় তার প্রতীক্ষায় প্রহর গুনছে আজ থেকে। শীঘ্র অপেক্ষার অবসান হোক প্রভু। মধুরে সময়টা একা অতিক্রম করা যে বড্ড যন্ত্রণার। আমাকে শক্তি দাও শুধু, তার জন্য নিজেকে পবিত্র রাখার। আসন্ন যৌবন বার্তা যেন আমাকে পাপের দিকে ঠেলে না দেয়। নারী সত্তার সৌন্দর্য, আকর্ষণ যেন আমি পবিত্র রাখতে পারি। মনের বিড়বিড় করা দেখে ময়ূখ বলে ওঠে, কি ভাবছিস? আমি খুব নির্লজ্জ, তাই না? তুই আমার সবটা দেখে ফেলেছিস, তাও আমি নির্লজ্জার মতো এখনো তোর সামনে বসে আছি, আবার তোর সাথে কথা বলছি, তাই তো? হে আল্লাহ, এ কি মানুষ নাকি এলিয়েন? লাজ লজ্জার ছিটে ফোঁটা তো নেই, তার উপর আবার নিজের মুখেই নিজের মানহানির লেকচার দিচ্ছে। আল্লাহ, বাঁচাও আমাকে, নচেত ছোট্ট এই ভীরু প্রাণটা দেহ ছাড়া হবে এখানে। ভাবনার ব্যস্ততার মাঝে পুনরায় কর্ণে ভেসে এলো সে বাজ খাইশর। মন হকচকিয়ে তাকালো ময়ূখের দিকে। ভাবতে বাধ্য হলো, ছেলেটা যখন কথা বলে গম গম করে চারপাশটা। অদ্ভুত একটা নেশা রয়েছে তার কণ্ঠে। সে নেশায় আমাকে আকৃষ্ট করেছে প্রবল শক্তিতে। লজ্জা মেয়েদের জন্য, ওটা পুরুষের শোভা পায় না। আর তাছাড়া ছোটবেলায় আমিও তোকে বহুবার দেখেছি, কোলে করে ঘুরেছি জন্মদিনের পোশাকে। এত না ভেবে বসে পড়। মনের দিকে তাকিয়েই কথাগুলো বলল ময়ূর। মনের মৃদু কম্পনকে থর থর কাঁপনের রূপ দিতে এইসব বলা দুষ্টু ছেলেটার বেশ মজা লাগছে। তার পুচকে মেয়েটাকে এভাবে কাঁপতে দেখে আঁতকে উঠল মন শেষ কথাটায়।
কি বেহায়া কথাবার্তা! সে কি বোঝে না আমি এখন আর সে ছোটটি নেই, নাকি ইচ্ছে করেই? মন আর থাকতে পারছিল না, যেন ফের জ্ঞান হারানোর ইচ্ছা। ময়ূক সেসব দেখে বলে, আম্মু, তোমার এই বান্ধবীর মেয়ে তো ভীষণ নাজুক। পুরুষ মানুষের কণ্ঠস্বর শুনে তার হাত পা কাঁপছে দেখো। একে বিয়ে দিবে কি করে? ময়ূক টিচ করে বলে কথাটা। দেখবে, বাসর ঘরে বরকে দেখে জ্ঞান হারাবে। বেচারা বরের জীবনটা নুন মিষ্টি ছাড়া ফানসে হয়ে থাকবে। ইস, দেখো চেহারা, মনে হয় এক্ষুনি কেঁদে ফেলবে। নাকি জ্ঞান হারাতে চাস মন? মন আর দাঁড়াতে পারছিল না। দৌড় দিবে কিনা ভাবতে ভাবতে মারিয়া মনের কাছে এসে হাত ধরে বসিয়ে দিল। মন, কি হয়েছে? এত নার্ভাস কেন? আর ময়ূক, তুইও আছিস একটা। যা তা, কেন মেয়েটাকে ভড়কে দিচ্ছিস? দেখছিস তো নার্ভাস হয়ে গেছে। ওকে খেতে দে আগে। ছেলেটা বড় হওয়ার সাথে সাথে চরম ঠোঁটকাটা স্বভাব হয়েছে। তুই ভাবিস না মা, কিছুদিন গেলেই সয়ে যাবে। আর ও যা দুষ্টু, তুই যত লজ্জা পাবি ও তোকে আরোই লজ্জা দিবে। তাই এখন থেকে কোনো পাত্তা দিবে না। এসব দেখে শুনে ময়ূক তীব্রতর প্রতিবাদ জানালো। আম্মু, তুমি কিন্তু একটা পুচকে মেয়ের সামনে আমার প্রেস্টিজের 12টা বাজিয়ে দিলে। ভালো হলো না কিন্তু। এর ফল ভুগতে হবে তোমার আদরের মনকে। তুই আসিস আমার মনের পিছু লাগতে। মারিয়া কড়া করে বলে দিল ছেলেকে। ময়ূকও ছাড় দেবার পাত্র নয়। সে দেখা যাবে। তুমি তো আর ওকে পাহারা দিতে 24 ঘন্টা বসে থাকবে না। বাকিটা কাজেই করে দেখাবো। তোমরা দুইজন মিলে আমার প্রেস্টিজের ফালুদা বানাবে, আর আমি বসে বসে সেটা খাবো। তা স্বপ্নেও ভেবো না মাই ডিয়ার আব্বুর বউ। আমার আম্মু আমার সামনে এই আনাড়ি মেয়েটাকে আমার থেকে বেশি আদর করবে, সেটা তো আমি হতে দিতে পারি না, তাই না? ওকে তো আমি... কটমট করতে করতে মনের মুখের উপর পড়ে থাকা চুলগুলো ফুঁ দিয়ে উড়িয়ে দিল ময়ূর। একটা জান্ত বা হাসি নিয়ে নিজের ঘরে গেল। মন সব শুনে হা করে রইল। ও মাই গড! এটা কি ছেলে? নিজের মাকেও পিঞ্চ করতে ছাড়ে না। আল্লাহ, কপালে যে কি কি আছে তুমিই জানো। বাড়িতে ঢুকে প্রথম যে সিনেমা দেখলাম, জীবনেও ভুলবো না। তারপর আবার এই উড়কাডি মার্কা কথাবার্তা। কি বেহায়া হয়েছে ময়ূক ভাইয়া! এমন তো ছিল না। আমাকে কত আদর করতো। প্রত্যেকবার দেখা হলে আগে আমার হাতে চকলেট দিত। তারপর চকলেটের মতো মিষ্টি চুমু খেয়ে বুকে নিয়ে চুপটি করে শুয়ে থাকতো। ফের বালিকার ঠোঁটের কোণে ভেসে ওঠে সে প্রাণ কাড়া মিষ্টি হাসিতে। আনমনে যখন এইসব ভাবছিল মন, তখনই কানের কাছে শব্দ পেয়ে ফের চমকে ওঠে। মুখটা বন্ধ কর মন, মাছি ঢুকবে। অবশ্য যা কিছু ঢুকে যেতে পারে। যত বড় হা করেছিস। ঘমঘমে আওয়াজে বাক্য সমাপ্ত করে মনের পাশ থেকে হাত বাড়িয়ে নিজের ব্যক্তিগত কাচের পানির বোতলটা তুলে নিয়ে চলে গেল ময়ূক। মনের নিঃশ্বাস আটকে গেছে। দম নিতে পারছিল না ময়ূককে নিজের এত কাছে দেখে। মারিয়ার কথায় চমকে তাকালো। এই মন, কি হলো? এখন তো আমারও মনে হচ্ছে তোকে বিয়ে দিলে জামাই বেচারা বিপদেই পড়বে। খালামণি, প্লিজ, সত্যি কি আমার হার্ট অ্যাটাক করাবে, নাকি তোমরা মা ছেলে মিলে? তুমি তো দেখছি তোমার ছেলেরও 4 কাঠিও পড়ে। তোমার ছেলে ঠিক তোমারই মতো হয়েছে। আল্লাহ, কি ঠোঁট কাটা লোক! আস্ত একটা বদ। এই মেয়ে, আমার ছেলেকে বদ বলবি না। আমার ছেলের মতো আর সারা বিশ্বে খুঁজে পাবি না একটা ছেলে। ময়ূক চৌধুরী জগতে ওই একটাই। মাশাল্লাহ, কত হ্যান্ডসাম দেখেছিস! একেবারে পারফেক্ট জেন্টলম্যান। মনের আরক্ত ঠোঁটের কোণে ভেসে ওঠা লজ্জাস্ফীত হাসি দেখে মাথায় হাত বুলিয়ে দেয় মারিয়া। এমন লজ্জা পাওয়া বাদ দিয়ে চুপচাপ খাতো। মনও আহ্লাদে হয়ে তার আদর নিল। জানিস মন, তোর এ হাসির জন্যই আমার তোকে এত ভালোবাসতে মন চায়। কি যে মিষ্টি লাগে তুই হাসলে, প্রাণটা ভরে যায়। এই মন, ছেলেরা তোকে কমপ্লিমেন্ট দেয় না? দুষ্টু হেসে জিজ্ঞেস করলো মারিয়া। মন লাজুক হেসে বলে, খালামণি, আমি বাইরে সবসময় নেকাব ব্যবহার করি তো, হাসি থাকবে কি করে কেউ। তবে ক্লাসমেটরা যথেষ্ট জ্বালাতন করতো। খালামণি, মায়ান, মিমু, ওরা কখন আসবে? ওদের না দেখে ভালোই লাগছে না। মিমুটা এখনো অমনি দুষ্টুই আছে। আর মায়ান, সে কেমন আছে? কেমন দেখতে হয়েছে? ও কি এখন আমাকে বিয়ে করার জন্য জেদ করে? করে না আবার, এখন তো আরো দুষ্টু হয়েছে। এই তিনটে একসাথে হলে তো দেখতে হয় না, বাড়িটাকে চিড়িয়াখানা বানিয়ে দেয়। আর তোর আঙ্কেল থাকলে তো কথাই নাই। বাচ্চাদেরকে উস্কে দিতে পারলেই যেন তার আনন্দ। এখন তুইও এসে গেছিস, দেখবি কি করে তোকে নিয়ে ওরা। তবে খালামণি, ময়ূক ভাইয়ের কিন্তু
অমূল চেঞ্জ এসেছে। কি সুন্দর দেখতে হয়েছে, কি স্ট্রং বডি। এখনো একদম ফকফকা সাদাই আছে, মাশাল্লাহ। আচ্ছা, তোর পছন্দ? মন প্রশ্নসূচক তাকায়। মারিয়া হেসে বলল, পছন্দ হলে বলতে পারিস, আমি ভেবে দেখব তোকে ছেলের বউ করা যায় কিনা। মন জোর প্রতিবাদ জানায়। ওরে বাবারে, না না, তোমার ওই হাতির মতো ছেলের সাথে আমি বিয়ে করব না। ওকে দেখলেই তো কলেজে শুকিয়ে যায়। মারিয়া হাসলো। আমাকে ভীষণ মনে পড়ছে খালামণি। আম্মু ময়ূক ভাইয়াকে কত পছন্দ করতো বলো। ভাইয়াও আম্মুকে খুব মানতো। আর কারো কথা শুনুক বা না শুনুক, আম্মু কিছু বললে কখনো ফেলতো না। আবার পরক্ষণেই চুপ হয়ে গেল মন। আপন ভাবনায় ডুব দিল। ভাইয়ার সামনে আম্মু আমাকে কখনো বকতে পারতো না। যদি কখনো আমাকে কাঁদতে দেখতে দিত, সাথে সাথে কাঁধে শুইয়ে নিয়ে হাঁটতে থাকতো। আমার ফুঁফিয়ে কান্নার আওয়াজ শুনতে নাকি তার ভালো লাগতো। কি অদ্ভুত ভালো লাগা! কান্নার আওয়াজও কারো ভালো লাগতে পারে, আমার এখনো বুঝে আসে না। মনের চোখটা ছলছল করে উঠল। মারিয়া বুঝতে পেরে বলল, আমি খাইয়ে দেব? বলে মনের উত্তরের অপেক্ষা না করে হাত ধুয়ে খাওয়াতে শুরু করলো। মন ছলছল চোখে মারিয়ার থেকে লোকমা নিয়ে খাচ্ছে। মারিয়া মনের মানসিক অবস্থা বুঝে জড়িয়ে ধরে। মনে হলো সেও যেন শান্তি পেল মনকে বুকে ধরে। দেখ মা, আমাদের সবার জীবনে কোনো না কোনো কষ্ট লুকিয়ে থাকে। তারপরও জীবন কি থেমে থাকে? সবকিছু মানিয়ে নিয়ে আমাদের সময় পার করতে হয়। জীবনকে খুশি রাখতে হয়। আমাদের নিয়তি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে অপেক্ষা করে থাকে আমাদের জন্য। মেয়েটা ভেতরে ভেতরে এত কষ্ট পায়, মুখ দেখে কে বলবে? মাকে হারিয়েছে 6 বছর হলো। বাবাও অসুস্থ। পুরোটা ঠিক হয়ে দেশে ফিরতে আরো প্রায় 3-4 মাস লেগে যাবে। একমাত্র বড় ভাইও সিঙ্গাপুরে তার বাবার সাথে। সিঙ্গাপুরে বিজনেসের সাথে দেশেরটা। বাবার অসুস্থতা, সব মিলিয়ে ছেলেটার নাজেহাল অবস্থা। কিন্তু মেয়েটা সে আদরেই রয়ে গেল। জগতে আদরের অভাবের থেকে বড় অভাব আর কি আছে? মন, তুই যে আনাড়ি, বিয়ে দিলে যে কি করবি কে জানে। এখন একটু একটু ছেলেদের সাথে মিশতে চেষ্টা কর। বাইরের ছেলেদের সাথে না মিশলি, ময়ূক আছে, ওর সাথে মিশবি, ঘুরে ফিরে বেড়াবি, ওর কাছে কাছে থাকবি। বলে নাকটা টেনে দিল মারিয়া। আজকালকার মেয়ে তুই, এত লাজুক হলে ঘন ঘন মূর্ছা যাওয়া ছাড়া আর কিছু হবে না তোকে দিয়ে। আবার লজ্জায় পড়ে গেল মন। খালামুনি প্লিজ, আমার কিন্তু সিরিয়াসলি লজ্জা লাগছে। টুপ করে মারিয়ার কাঁধে মুখ গুজে নিল মন। জানো খালামুনি, তোমার গায়ের মামা গন্ধটা আমাকে ভীষণ শান্তি দেয়। মায়ের গায়ের গন্ধ পাইনি কত বছর হয়ে গেল। বহু বছর পর এই স্নেহের গন্ধ পেলাম আমি। মায়ের কথা খুব মনে পড়ে জানো। একটা মুহূর্ত আমি মাকে ভুলতে পারিনি। আর যখনই মনে হতো মাকে আর কখনো আমি ফিরে পাবো না, ইচ্ছে হতো যদি এক ছুটে তোমার কাছে চলে আসতে পারতাম, তোমাকে জড়িয়ে ধরতে পারতাম, রাতের বেলা তোমার কোলে মাথা দিয়ে ঘুমোতে পারতাম। কান্না ভেজা আদুরে কণ্ঠে বলতে থাকে মন। সুকন্যার আকুল আরতি বুকে বিঁধল মারিয়ার। চোখ ছলছল করে উঠল প্রিয় বন্ধুকে মনে পড়ে। চোখ মুছে মনকে বলল, আমি শুধু তোকে এটাই বলবো যে তুই কখনো নিজের মা আর আমার মধ্যে তফাৎ করিস না। তাহলে এর চেয়ে বড় কষ্ট আমার জন্য আর কিছু থাকবে না। কোনো কিছু লুকাবি না আমার থেকে। এমনকি যদি তুই আমার ছেলের সাথে প্রেমও করতে চাস তাও না। মন মারিয়ার কথা শুনে আশ্চর্য হয়ে গেল। এই মুহূর্তে ঠিক কি এক্সপ্রেশন দিবে মাথায় আসলো না। হাদার মতো মুখ করে চেয়ে রইল মারিয়ার মুখপানে চেয়ে। কেন জানি না খালামণিকে আজ মা ডাকতে ভীষণ মন চাইছে। বুকটা হু হু করে উঠল মেয়েটার। এতক্ষণ ধরে ওদের এইসব কথা পেছনে দাঁড়িয়ে শুনছিল ময়ূক। নিজের মাকে এতটা ইমোশনাল হতে কখনো দেখেনি সে। এক অদ্ভুত ভালো লাগা তৈরি হলো। কষে গলা পরিষ্কার করে বলল, কান্নায় সাগর মহাসাগর তৈরি করে ফেলবে নাকি তোমরা? ময়ূকের কথা শুনে মন হকচকিয়ে কান্না মাখা চোখ দুটো দিয়ে অসহায় লাজুক দৃষ্টিতে তাকালো ময়ূকের দিকে। ময়ূক বিমোহিতের ন্যায় চেয়ে রইল। ইস, আমি খুন, এ মোহিনী পদ্মলোচন, ঠিক যেন শিশিরে ভেজা দুর্বাঘাস। এই চোখের দিকে একবার তাকালে আর চোখ ফেরানোর ক্ষমতা কোনো বীর পুরুষেরও হবে না। কোনো কবি মনীষীর চোখে দৃষ্টি পড়লে এখানে 2-4টা অমর কবিতা লেখা হয়ে যেত। ময়ূকের আকস্মিক আগমনে মন একটু ইতস্তত বোধ করলো। আর চোখে তাকাতে দেখলো দেয়ালে হেলান দিয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে ওদেরকে দেখছিল ময়ূক। মন একবার তাকিয়ে দৃষ্টি নিচু করলো। বেশিক্ষণ তাকিয়ে থাকলে এর হট লুকি ফিগারের দৌড়াতে
আমি আবারও জ্ঞান হারাবো। দাঁড়ানোর ভঙ্গিমাও কি অসীম আকর্ষণ। মাই গড, এখনই অ্যাটাক হয়ে যাবে। মারিয়া উঠে যেতে যেতে বলল, মন, তুই পানি খেয়ে রুমে যা। মেম হুমায়ুন এলে আমি ডেকে দেব, গল্প করবি। মারিয়ার কথা শুনে ময়ূক বলে, আচ্ছা আম্মু, এত বড় জলজ্যান্ত মানুষটা কি তোমার নজরে আসে না? ওর গল্প করতে হলে আমাকে বলো, ওর লাজ লজ্জা সব উড়িয়ে দেবো দেখবা। ময়ূক, মেয়েটাকে একটু সহজ হতে দে বাবা, কদিন গেলে এমনি মিশে যাবে দেখবি। আচ্ছা, ওকে, সে অপেক্ষায় রইলাম তবে। এরপর মনকে উদ্দেশ্য করে বলে, তোর মনে আছে মন, এর আগের বার শেষ যেদিন আমার সাথে দেখা হলো, তুই তখন ক্লাস 3-তে পড়িস, আমি ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে। তুই আমার গলা জড়িয়ে সে কি কান্না! ঠিক আজ যেমন মাকে ধরে কাঁদছিলে, আর বারবার আদুরে আওয়াজে কেঁদে কেঁদে আবদার করছিলি, ভাইয়া তুমি আমাকে রেখে আর যাবা না, আমার তোমাকে ছাড়া ভালো লাগে না। আম্মু আমাকে পড়াতে গেলেই শুধু মারে, তুমি পড়ালে আমাকে একটুও মারো না। আমি তোমার কাছে পড়বো, আর যেও না তুমি। সেদিন দুপুর থেকে রাত তুই আমার বুকের উপর শুয়েছিলে। আন্টি কতবার নিতে চাইলো, তুই আমাকে ছাড়লিই না, আরো শক্ত করে গলা জড়িয়ে ধরেছিলি। পরদিন সকালে ঘুমন্ত মনকে এসে নিয়ে গেল আঙ্কেল। কত মিষ্টি ছিল সেই সব দিন, এখনো মনে পড়লে সিক্ত হয় মন। কিন্তু আফসোস, এবার জড়িয়ে ধরা তো দূর, হাতটাও ছুঁয়ে দেখলে না, এমন কি চেহারার দিকেও তাকালে না। তুই এত বড় হয়ে গেছিস মন। ময়ূখের শব্দস্বর আহত শোনালো। মন মুখ তুলে তাকালো ময়ূখের দিকে। গাম্ভীর্য ভরা লম্বাটে ভরাট বর্ষা মুখটায় এক চিলতে হাসি লেগে আছে ঠোঁটের কোণায়। তৃপ্তিমাখা সে হাসিতেও যেন তার চেহারার আভিজাত্যের ঘাটতি পড়েনি এক ফোঁটা। অনন্য ব্যক্তিত্বের একটা মানুষ, কিন্তু ভাইয়া যে এত দুষ্টুমি করতে পারে সেটা মুখ দেখে বোঝার কোনো উপায় নেই। মুখ দেখে প্রথমে যে কেউ ভাববে আস্ত একটা দত্ত। মনের এসব ভাবনার মধ্যে কখন যে ময়ূর সামনে বসেছে দেখেনি আনাড়ি মেয়েটা। তাকাতে দেখতে পায় আবার সে দুষ্টু হাসির মুখটা। বুকটা টনটন করে ওঠে মেয়ের। কিরে, মনে পড়ে কিছু? প্রশ্ন করে ময়ূক। মন আস্তে করে মাথা নেড়ে হুম বলে শুধু। কিন্তু আর তাকাতে পারলো না তার ময়ূখের দিকে। লজ্জা নাকি জড়তা সে বোঝাপড়ায় যাওয়ার মতো অবস্থায় আর রইল না তার। তুই বড় হয়েছিস মন, কিন্তু তোর সে ছোট্ট মিষ্টি আদরের মুখটা ঠিক আগের মতোই আছে, বরং আরো বেশি আদরে লাগছে জানিস। এতটাই আদুরে যেন আস্ত একটা রসগোল্লা, ধরলেই সব রস ঝরে পড়বে। আর তোর এই অশ্রুসিক্ত নয়ন যে কোনো রূপকথার রাজকন্যাকেও হার মানায়। কি অসীম মায়া তোর নজরে, যদি তুই দেখতে পেতিস। আমি কেন, যে কোনো সুপুরুষ মন্ত্রমুগ্ধ হবে। এ চোখের মায়া অতিক্রম করা অসম্ভব, শুধুই অসম্ভব মন, শুধুই অসম্ভব। আপন মনে ভাবছিল ময়ূক। হঠাৎ বিনা বাক্যে স্বভাবসুলভ গাম্ভীর্য নিয়ে উঠে চলে গেল ময়ূক। কোনো একটা সুচালো ব্যথা তার হৃদয়ে টোকা দিয়েছে বোধ করি। কিন্তু মেমোর গলা কথাগুলো কর্ণগোচর হতে স্বস্থানে স্থির হলো। শোন মুন্নি, এ ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। দেখা হবে নতুন পর্বে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।